এক সপ্তাহের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে জন্মস্থান মাশহাদে দাফন করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। জন্মভূমি মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার দাফন। শেষ জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। দাফনের আগে জানাজার ইমামতি করেন তার জ্যেষ্ঠ ছেলে মোস্তফা কামেনি। দর্শক আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইতিহাসের কিছু বিদায় কেবল একজন মানুষের বিদায় নয়, একটি সময়েরও অবসান। মাশহাদ তেমনি এক বিদায়ের সাক্ষী হলো। লাখো মানুষের অশ্রু, দোয়া আর রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে ইমাম রেজার পবিত্র মাজারে দাফন সম্পন্ন হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। শোক, প্রার্থনা আর স্লোগানে মুখর ছিল মাশহাদের আকাশ বাতাস। বিদায় নিচ্ছিলেন শুধু একজন নেতা নন, বরং 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তার শেষ যাত্রায় হাজারো মানুষের ঢল যেন সাক্ষ্য দিচ্ছিল একটি যুগের অবসানের। ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে জানাজার ইমামতি করেন আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা কামেনি। তার পাশে ছিলেন ভাই মাসুদ ও মেইসাম খামেনি। তবে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে দাফন করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত তার স্বজনদেরও। মাশহাদ শুধু খামেনির জন্মস্থান নয়, শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহরও। জীবদ্দশায় এই শহরের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা বহুবার বলেছেন তিনি। শেষ ইচ্ছাও ছিল ইমাম রেজার মাজারের সান্নিধ্যেই সমাহিত হওয়ার। সেই ইচ্ছারই বাস্তবায়ন হলো রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়া এই দাফনের মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে তাৎক্ষণিক দাফন সম্ভব না হওয়ায় প্রায় 4 মাস তার মরদেহ সংরক্ষণ করা হয়। অবশেষে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের পর মাশহাদে শায়িত হল ইরানের দীর্ঘতম ও সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের এক ঐতিহাসিক অধ্যায়। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। 4 দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম প্রভাবশালী নাম আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, তিনি ছিলেন দেশটির পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রধান স্থপতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ বৈরিতা, ইসরায়েল বিরোধী অবস্থান এবং ইরানকে আঞ্চলিক শক্তিতে পরিণত করার জন্য সমর্থকদের কাছে তিনি প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানে নতুন রাষ্ট্রীয় নেতৃত্বের আলোচনায় উঠে আসে একটি নাম। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। জন্মেছিলেন ইরানের পবিত্র শহর মাশহাদে 1939 সালে। 1981 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডারের দায়িত্ব পান তিনি। এরপর টানা 37 বছরেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থেকেছেন। দেশটির ইতিহাসে দীর্ঘতম সময় সর্বোচ্চ নেতা ছিলেন তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিচার ব্যবস্থা এবং কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব ছিল তার হাতে। খামেনির নেতৃত্বেই ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার বড় বিনিয়োগ করে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় সামরিক শিল্প গড়ে তোলাকে তিনি রাষ্ট্রীয় অগ্রাধিকার দেন। তার সময়ই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর প্রভাব বাড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে মিত্র গোষ্ঠীগুলোকে রাজনৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে তিনি এক্সেস অফ রেজিস্ট্যান্সকে শক্তিশালী করেন। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান এবং পরবর্তী অস্থিরতার সময়ও খামেনির নেতৃত্বেই তেহরানের প্রভাব বাড়ানোর কৌশল নেয় ইরান। পরবর্তীতে IS বিরোধী লড়াইয়েও ইরান সমর্থিত বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রেও খামেনির অবস্থান ছিল খুবই শক্তিশালী। তিনি একদিকে কূটনৈতিক আলোচনার অনুমোদন দেন, অন্যদিকে দেশের পারমাণবিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন। তার সময়ই 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। আবার যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর সর্বোচ্চ প্রতিরোধ নীতি নিতেও দেরি করেননি তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কঠোর অবস্থান সমর্থকদের কাছে তাকে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং হামাস ও হিজবুল্লাহ সহ বিভিন্ন মিত্র গোষ্ঠীর পাশে দাঁড়ানোর নীতিও তার রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। সমর্থকদের কাছে আলী খামেনি ছিলেন এমন একজন নেতা যিনি পশ্চিমা চাপের মুখেও ইরানের সার্বভৌমত্ব, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে পেরেছিলেন। 4 দশকের রাজনৈতিক জীবনে আলী খামেনি এমন এক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন যার সিদ্ধান্ত শুধু তেহরানেই সীমাবদ্ধ ছিল না, তার প্রতিফলন দেখা গেছে বাগদাদ, দামেস্ক, বৈরুত, গাজা থেকে শুরু করে ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক হিসাব নিকাশেও। জ্যোতি সরওয়ার, ৭১। ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর জানিয়েছেন। এদিকে হামলার মাঝে ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা এখনও একটি সমাধানে পৌঁছতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলের কোনারাক ও সিরিক শহরের বিভিন্ন স্থানে হামলাগুলো চালানো হয়। এছাড়া বুশেহর পারমাণবিক স্থাপনার কাছেও বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় কর্মকর্তারা। এদিকে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন এখনও একটি সমাধানে পৌঁছতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারমাণবিক চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে কাতার, পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিকবার যোগাযোগ করেছেন। গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি কাতার, বাহরাইন ও কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্রের পরপর 2 দিনের হামলায় 14 জন নিহত ও আরও 78 জন আহত হয়েছে। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলা হওয়ার পর মঙ্গলবার রাতে ইরানের 80টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক অঞ্চলে এইসব হামলা চালানো হয়। পরে বুধবার ভোর রাতে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর 85টি লক্ষ্যস্থলে পাল্টা হামলা চালায় ইরান। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের 90টি জায়গায় আরও শক্তিশালী হামলা করে। এসব হামলা ইরানের 14 জন নিহতের খবর নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আইআরজিসি এসব মার্কিন হামলাকে খামেনির দাফনের সঙ্গে সম্পর্কিত দাবি করে বলেছে, এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করতে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে পড়ার পর আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন মার্কিন হামলা, পাল্টা ইরানের সামরিক পদক্ষেপ এবং উত্তপ্ত মধ্যপ্রাচ্যের বাস্তবতায় তেহরানের সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অনিশ্চয়তা। তবে ভয় নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস এবং দেশের পক্ষে অবস্থানের কথাই বেশি শোনা যাচ্ছে তাদের কণ্ঠে। আরও জানাচ্ছেন জ্যোতি সরওয়ার। যুদ্ধবিরতির সমঝোতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল অনেক ইরানির। নতুন করে মার্কিন হামলার পর সেই অবিশ্বাস আরও স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের রাস্তায় কথা বলা সাধারণ নাগরিকদের ভাষ্য, ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর আর ভরসা করার সুযোগ নেই। ইরানিদের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়মকানুনের কথা বললেও বাস্তবে তা মানে না। তাই সমঝোতা কিংবা আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান হবে এমন আশা অনেকেই করছেন না। তাদের মতে সাম্প্রতিক হামলা প্রমাণ করেছে যে যুদ্ধবিরতির প্রতিশ্রুতিও টেকসই হয়নি। যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, কোনো আন্তর্জাতিক নীতি বা নিয়মের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন। তাই এই সমঝোতা মেনে চলবেন এমন প্রত্যাশাও করা যায় না। তবে যুদ্ধের শঙ্কার মধ্যেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ বলে জানিয়েছেন অনেকেই। তাদের দাবি, ইরান কখনো যুদ্ধ চায় না, কিন্তু দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব দিতেই হবে। আমরা কখনো যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমাদের ভূখণ্ডে হামলা হলে আমরা নিজেদের অধিকার থেকে পিছিয়ে যাব না। প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।
আবার কেউ কেউ মনে করছেন যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে এই সমঝোতা টেকার সম্ভাবনা খুবই কম ছিল। তাদের ভাষায় আলোচনা দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই আরও বাড়িয়েছে। প্রথম দিন থেকেই বোঝা গিয়েছিল এই সমঝোতা টিকবে না। ব্যক্তিগতভাবে আমি আর কোনো আলোচনায় বিশ্বাস করি না। এতে আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না, বরং অর্থনীতি আরো দুর্বল হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, আর সেই সাথে কূটনৈতিক সমাধানের পথও ক্রমেই কঠিন হয়ে পড়েছে। চৈতি সরওয়ার, ৭১। জর্ডানের আজরক সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের আজরক সামরিক ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। তবে জর্ডানের দাবি এর মধ্যে 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও কোনো আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হবে। ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টিতে ভবন ধসে অন্তত 4 জন নিহত হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতায় দিল্লি ও পার্শ্ববর্তী হরিয়ানার বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝোড়ো হাওয়ার উপড়ে পড়েছে বহু গাছ, ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। এদিকে কেরালার ওয়ানারে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়ে 5 জনে। মহারাষ্ট্রের পুনেতে একটি বর্জ্য শোধনাগারে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত 7 জন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আর উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সড়ক, ভোগান্তিতে জনজীবন। এদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। যুক্তরাষ্ট্রের লন্ডনে বছরের তৃতীয় তাপপ্রবাহে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর স্পেনের মাদ্রিদে 39 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাসে জারি রয়েছে সতর্কতা। এদিকে প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে যাতায়াত ও স্বাভাবিক জীবনযাত্রা। আর স্পেনে চলতি জুলাই মাসে তাপজনিত কারণে অন্তত 496 জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন বাভি ধেয়ে আসছে চীনের পূর্ব উপকূলের দিকে। ঘন্টায় প্রায় 216 থেকে 290 কিলোমিটার বেগের বাতাস নিয়ে এগিয়ে আসা এই ঘূর্ণিঝড়কে ঘিরে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আবহাওয়াবিদদের আশঙ্কা, শুধু উপকূল নয়, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার প্রভাবে পূর্ব ও মধ্য উত্তর চীনের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, এই বিষয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বেরা হোসেন। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন বাভি শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়কে ঘিরে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে জরুরি প্রস্তুতি জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হচ্ছে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে বাভি দীর্ঘ সময় ধরে সুপার টাইফুনের শক্তি ধরে রেখেছে। এর কেন্দ্রের চারপাশে বিস্তৃত মেঘমালা এবং শক্তিশালী আইওয়াল এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম সুপার টাইফুনে পরিণত করেছে। আবহাওয়াবিদরা বলছেন, স্থলভাগে প্রবেশের পর কিছুটা দুর্বল হলেও এটি প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে বাবির সবচেয়ে বড় ঝুঁকি শুধু দমকা বাতাস নয়, এর সঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত। উপকূলীয় এলাকার পাশাপাশি পূর্ব, মধ্য ও উত্তর চীনের বিভিন্ন অঞ্চলেও বন্যা, জলাবদ্ধতা, ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা বিস্তীর্ণ অঞ্চলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা এবং কৃষিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর পানি বৃদ্ধির ঝুঁকিও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় মাছ ধরার নৌযান নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি অস্থায়ী স্থাপনা, নির্মাণাধীন ভবন ও উপকূলীয় অবকাঠামো সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে জিনজিয়াং নগরীর একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বহুতল ওই ভবনটিতে আগুন লাগার পর শ্রমিকেরা ছাদে আটকা পড়েন এবং পরে এই প্রাণহানির ঘটনা ঘটে। ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামের একটি জুতা তৈরির কারখানায় স্থানীয় সময় বৃহস্পতিবার এই আগুন লাগে। আগুন লাগার সময় কারখানাটিতে মোট 239 জন মানুষ ছিলেন। এর মধ্যে 213 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও
তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এছাড়া এর আগে নিখোঁজ থাকা 26 জনের মরদেহ পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা 28 জনে দাঁড়ায়। অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেন। 4 মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাব এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর গত 28 ফেব্রুয়ারি থেকে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আগামী 14 জুলাই থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। এতে স্বস্তি ফিরেছে কুয়েতে থাকা বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে। সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ছবিতে দেওয়ান মুবাশশিরা হোসেনের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, নিরাপত্তার ঝুঁকি এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার কারণে গত 28 ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল। 4 মাস পর আগামী 14 জুলাই থেকে আবারও চালু হচ্ছে এই রুটের ফ্লাইট। এতে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ীরা। ফ্লাইট বন্ধ থাকায় যে সকল যাত্রীদের টিকিট বাতিল হয়ে গিয়েছিল এবং অতিরিক্ত বিমান ভাড়ার কারণে দেশে কিংবা কুয়েতে আটকে আছেন, তারা বাংলাদেশ বিমানের অফিসে পূর্বের টিকিট পুনরায় রিবুকিং করে ভ্রমণ করতে পারবেন। কুয়েতে বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় 3,24,000 বাংলাদেশি কর্মরত। স্বল্প আয়ের অধিকাংশ প্রবাসী কম ভাড়া ও বেশি ব্যাগেজ সুবিধার কারণে বাংলাদেশ বিমানেই ভ্রমণ করতে পছন্দ করেন। তাই নিজ দেশের বিমান আবার চালু হওয়ার খবরে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলার প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। বিমান চালু হয় প্রবাসী ব্যবসায়ীরাও কম খরচে বাংলাদেশ থেকে শাকসবজি, মাছ সহ বিভিন্ন পণ্য আমদানি করতে পারবেন বলে আশা করছেন। যুদ্ধের আগে আমি টিকিট কাটছি, কিন্তু আমি যাইতে পারতাম, কিন্তু অন্য দেশের বিমানে আমি যাই নাই। বাংলাদেশ বিমান কবে খুলবো ওই অপেক্ষা আমি ইনশাল্লাহ আছি। তো বাংলাদেশ বিমান খুললে আমি ইনশাল্লাহ ডেট করে আমি পরবর্তীতে যাব। যুদ্ধের প্রভাবে এই রুটে বিমান ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। জরুরি প্রয়োজনে অনেক প্রবাসী বাধ্য হয়ে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ সহ অন্যান্য এয়ারলাইন্সে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কাটেন। এতে প্রবাসীদের কষ্ট করে অর্জিত আয়ের বড় একটি অংশ ব্যয় হয়েছে এবং বাংলাদেশও রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। বিমান বাংলাদেশ যথাশীঘ্র সম্ভব আবার কুয়েতে ফ্লাইট পরিচালনা শুরু করুক। এর মাধ্যমে তারা যেমন বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ফিল করবেন, সেই একইভাবে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই থেকে যাবে। বেশিরভাগ প্রবাসীকেই নিজ খরচে দেশে যাতায়াত করতে হয়। ফলে অতিরিক্ত বিমান ভাড়ার কারণে ছুটি থাকা সত্ত্বেও অনেকেই দেশে যেতে পারেননি। অপেক্ষা করতে হয়েছে ভাড়া কমার। বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হয়ে ট্রাভেল এজেন্সিগুলোতেই টিকিট বিক্রি বেড়েছে। প্রবাসীদের ভ্রমণ বাড়লে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিটেন্স প্রভাবও বাড়বে। পাশাপাশি এই রুটে অন্যান্য এয়ারলাইন্সের ভাড়াও কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।